মিডনাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলো। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। এবার আমি তোমাদের গুগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এবছরে আমার নিজের চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাব। ভুতুড়ে ঘটনাটি সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা হয়েছিল, কিন্তু সেখানে কাউকেই চিনি না। আমি একলা মানুষ, গল্প করার কথাবার্তা বলার লোক নেই, একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনও সেসব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় 2 কিলোমিটার জায়গা বিশিষ্ট সমতল ভূমি। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকত। সেই দিকে তাকালে বাকি সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাত। আবার অন্যদিকে পাইন, দেবদারু ও নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলো দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম একখালের রাজা ছাগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম, যেখানে তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন। আর ওই অনির্বাণ প্রদীপ সবসময়ই জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না। তিব্বতীয় বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস। 2 দিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞেস করলুম, কি করে জানলেন আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছিলেন আপনি নাকি গ্যাংটকে বেড়াতে এসেছেন। খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলেই উঠেছেন, তাই আপনার সঙ্গে আলাপ করতে চলে এলুম। আমিও ভদ্রলোককে পেয়ে খুব খুশি হলুম। তিনি তার বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। হাসি খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাত। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকে যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টিকে বাসুর সঙ্গে। টিকে বাসু অর্থাৎ তাপস কুমার বসু। গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন যে পরের দিন তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলে তৈরি হয়ে বসে থাকবেন, আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে। গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো।
পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিল। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটা চিরকুট দিলেন, তাতে লেখা ছিল, দাদা, ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গেই চলে আসবেন। ইতি তাপস। আমি যশবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লুম। সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হচ্ছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে চলে যেতে হবে। যাই হোক, মেসে পৌঁছালাম। সামনে লন, একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গা নেই। মেস রুমটা বেশ বড়। ক্যাপ্টেন টিকে বাসু ছাড়া আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলারাও ছিলেন। ভদ্রলোকদের মধ্যে সকলেই নানা স্তরের অফিসার, এবং যিনি মিলিটারির ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি, কাবাবের কোনো তুলনাই ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়ে ছিল তার ছোট্ট 2 কুঠুরি থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেবার সময় ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো মিলিটারির হাতে, সেখানে সাধারণ মানুষ যেতে পায় না, বিশেষ অনুমতি লাগে। অঞ্চলের সামরিক কড়াকড়িও খুব বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার নেই। আমি তো শুনে খুবই খুশি, তখনই রাজি হয়ে গেল। 2 দিন পরেই সকালবেলা একটা জোঙা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলুম। জোঙা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে, আমরা সেই ওপরেই উঠছিল। আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপটা চলছিল। আর তিস্তা একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকের পাহাড় অধিকাংশই বরফে ঢাকা। রাত্রে আমরা যেখানে থাকব সেখানেই রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাওয়ার সঙ্গেই নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরে খাব, সেখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনে, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয়ে সেই বাংলোতে ঢুকতে চাচ্ছিলেন না। তার কথা মতো বাংলোটা ভুতুড়ে। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বাসু বললেন, দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয়। বাইরে ঘরের অফিসাররা মাঝে মাঝেই অফিসে কাজ নিয়ে বসেন। 2টি খুব ভালো শোবার ঘর আর বাথরুমও আছে। আমরা আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম। চারদিকেই বরফ আবৃত পাহাড়। উত্তর আকাশের গায়ে তুষারে ঢাকা পর্বত ছাড়া
আর কিছুই নেই, কোনো শব্দও নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল। সিকিম সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত একটা বড় টেবিল, অনেকগুলো চেয়ার, টেবিলের উপর রাখা জল ভরা কাচের জাগ, অনেক প্লেট তাকে তাকে সাজানো, আর ডজন খানেক জলের গ্লাস। আমি বাংলোর ভিতরে অন্যান্য ঘরগুলো দেখে এলাম। সত্যি বেশ সুন্দর সাজানো ঘরগুলো। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভয় কেটে গেছে, উনি বাথরুমে গেছেন, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল। এই সময় হঠাৎ মিসেস মোহান্তির আর্তচিৎকার ভেসে এল। তিনি ছুটতে ছুটতে ঘরে এলেন। দেখলাম তার দু চোখে ভয় ও আতঙ্কে বিস্ফারিত, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলুম। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর কোনো রকমে যা বললেন তা হলো বাথরুমে জানালাটা নাকি হঠাৎ বাতাসের ঝাপটায় খুলে যায়। জানালার কোনো গারদ ছিল না। জানালায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ, মাথায় লম্বা লম্বা চুলের বেনি পাকানো, আর মুখে ঝুলের মতো গোফদারি। সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি, কেবল তার মস্ত লাল জিভ আর তার বড় বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি দরজার ছিটকিনি খুলে কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিককে নিয়ে বাইরে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। আমি মনে মনে অবাক হচ্ছিলাম। আশেপাশে কোনো মানুষেরও বসতি নেই। ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে এলো কোথা থেকে? একটু শান্ত হয়ে মিসেস মোহান্তি যা বর্ণনা করলেন তা ঠিক এরকম। সেই মূর্তি দেখে যখন তিনি ছিটকিনিটা খোলবার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল। সেই মূর্তি পরিণত হলো একটি পাহাড়ি মেয়েতে, আর সেই মেয়েটি মিসেস মোহান্তির দিকে তাকিয়ে বিকটভাবে খিলখিল করে হাসতে থাকে। তার গলায় ছিল অনেক রঙের পাথরের মালা। সে তার লম্বা লম্বা হাতগুলো বাড়িয়ে দিয়েছিল মিসেস মোহান্তির দিকে। ছিটকিনিটা না খুলতে পারলে সে নির্ঘাত তাকে ধরেই ফেলত। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন, কাছে পিঠে তারা কোথাও কিছু দেখতে পাননি। বাংলোর পিছনে পাহাড়ের ওপরের দিকে একটি বাড়িতে একটি বৌদ্ধ মন্দির আছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার বাস করে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি আগে দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন যে কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিম সৈনিকটি বলল, পিছনের পাহাড়ে তিব্বতীয় পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে, আর তা খেয়ে বৃদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলেরই। বাইরের ঘরে বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম। বন্ধ কাচের জানালা দিয়ে বাইরের ওপারে পাহাড়ের বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না করা মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার। আর বড় ফ্লাক্সে ছিল গরম কফি।
ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলুম। জোঙা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশিই বেড়ে গেল। কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতে চাইছিল। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনাটার কথা ভাবছিল। ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলুম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে, আর আমার নাকে আসছে একটা মিষ্টি সুগন্ধ। তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম। দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল, কিন্তু বাথরুমের দরজাটা খোলা রইল। দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না। হয়তো স্বপ্নই দেখছিলুম তন্দ্রার ঘরে। কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিল। দিয়েই আবার শুয়ে পড়ল। আবার বোধ হয় আমার একটু তন্দ্রা এসেছিল। শুনতে পেলাম ঘরের মেঝে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানালার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে, আর তার ফর্সা মুখে গোঁফ দাঁড়িয়েও রয়েছে। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে বসে জিজ্ঞেস করল, কে কে আপনি? এ ঘরে এলেন কেমন করে? লোকটি আমার দিকে একবার তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভিতরের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, সত্যি কি ভূত বাংলো নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়ল, পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুলল। কোথাও কেউ নেই, কেবল বড় জানালার কাচের পাল্লা দুটো খোলা। জানালার বাইরে জঙ্গলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানালায় উকি দিতে গেলুম। তৎক্ষণাৎ দরজা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার গায়ে গিয়ে পাল্লা ধরে টানল, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলুম, ক্যাপ্টেন বাসু, দরজাটা খুলে দিন। তখন এই জানালার কাছ থেকে খিলখিল হাসি শুনতে পেলাম। ফিরে তাকিয়ে দেখি এলো চুল করা একটি পাহাড়ি মেয়ে জানালার দিকে দাঁড়িয়ে হাসছে। মুখটা মোটেও খারাপ দেখতে না। গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলাম। সে ভয় না পেয়ে তার হাতটা ভিতরের দিকে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতে গেলাম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালাম। সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই ক্ষেপে গেলাম, বড় জানালাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লাম। মেয়েটি বোধহয় ভাবতে পারেনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পিছন পিছন ছুটলাম, কিন্তু জঙ্গলি ঝোপের মধ্যে সে যে কোথায় হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। অথচ তার হাসি শুনতে পেলাম। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লাম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে এক রাস্তায় এসে পড়লাম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জঙ্গলি ঝোপও নেই। অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর একটু হলেই আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম। উত্তরের আকাশে তুষারাবৃত পাহাড়ের গায়ে নানা রং খেলেছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলাম। দেখলাম সিকিম সৈনিকটা বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলাম ডাক্তার মেজর মোহান্তি এবং ক্যাপ্টেন বাসু
দুটো ছোট সোফায় শুয়ে ঘুমোচ্ছে। আমার পায়ের শব্দ শুনে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন, জিজ্ঞেস করলেন, এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? আমি বললাম, ঘর থেকে এসে বলছি। আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলাম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ। কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলাম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে নিয়ে সব কথা বললাম। তিনি শুনে খুব অবাক হয়ে গেল। বললেন, আমরা কেউ শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এই ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক এখনো হয়তো আছে যারা চায় না বাংলোয় কেউ এসে থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিম সৈনিককে জিজ্ঞেস করেছিলাম সে কখনো কিছু সেখানে দেখেছে কিনা। সে পরিষ্কার জানিয়েছিল সে সেরকম কিছু দেখলে গুলি চালিয়ে দিত। দুর্ভাগ্যেরই বিষয়, আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না, কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল। সেজন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি, কে জানে। শুনছিলেন সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলো। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। যারা চ্যানেলে নতুন, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।